হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি আছে ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব চিপকো আন্দোলন সম্পর্কে, যে এই চিপকো আন্দোলনটা কি, এই চিপকো আন্দোলনের কারণ কি, এর বৈশিষ্ট্য কি এবং এর ফলাফল কি হয়েছিল। ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর আজকেই তোমাদের পঞ্চম অধ্যায়টি শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস শুরু করব। দেখো, চিপকো আন্দোলন এটা শুরু হয় কত সালে? মনে রাখবে যে 1973 সালে কিন্তু এটা শুরু হয়। কোন জায়গায় শুরু হয়? দেখো, ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো, এখানে বর্তমানে একটা রাজ্য আছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। আর আগে কিন্তু 2000 সালের আগে এই উত্তরাখণ্ড কিন্তু রাজ্যটা ছিল না। উত্তরাখণ্ড রাজ্যটা 2000 সালেই কিন্তু কি হয়, যে গঠিত হয়। আগে কিন্তু এই উত্তরাখণ্ড রাজ্যটা এখানে যা আছে বর্তমানে, সেটা উত্তরপ্রদেশের অংশ ছিল। আগে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য ছিল এখানে। তাহলে 2000 সালে এই উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড নামে আরেকটা রাজ্য হয়ে যায়, উত্তরাখণ্ড। তাহলে বর্তমানের এই উত্তরাখণ্ডের গাড়োয়াল নামে অঞ্চলে, ঠিক আছে, এই জায়গাটা তোমরা জানো যে এখানে একটা হিমালয় পর্বত আছে, তাই তো? হিমালয় পাহাড় আছে ভারতের উত্তর দিকে। তাহলে এইখানে কিন্তু হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে এই অঞ্চলে কিন্তু এই যে চিপকো আন্দোলন এটা শুরু হয়েছিল। যে এই গাড়োয়াল অঞ্চলে বেসরকারি ঠিকাদাররা কি করতে থাকে, যে এখানে গাছ কাটতে থাকে। তাহলে সেই যে গাছ কাটতে থাকে, তার জন্য সেখানের যে গ্রামীণ মানুষেরা ছিল তারা কিন্তু সেই ঠিকাদারদের গাছ কাটতে দেয়নি, তারা আন্দোলন শুরু করে দেয়। তারা গাছকে জড়িয়ে ধরে, ঠিক আছে, তারা গাছকে জড়িয়ে ধরে যাতে গাছকে সেই কাঠুরিয়ারা, সেই ঠিকাদাররা গাছকে না কাটতে পারে। তাহলে সেই যে বনভূমিকে রক্ষা করার জন্য তারা কিন্তু এই আন্দোলনটা শুরু করে। এটাই হচ্ছে চিপকো আন্দোলন। এখানে চিপকো একটা হিন্দি একটা বলতে পারো শব্দ, ঠিক আছে? চিপকো অর্থাৎ জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, ঠিক আছে? তাহলে গাছকে জড়িয়ে ধরে গাছকে বাঁচানোর জন্য যে আন্দোলন শুরু হয়ে যায়, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে চিপকো আন্দোলন। তাহলে কোন জায়গায় হয় তোমরা বুঝতে পারলে? অনেক বইয়ের মধ্যে দেখবে লেখা আছে যে উত্তরপ্রদেশে এই চিপকো আন্দোলন শুরু হয়। কোথায়? যে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের চামেলি জেলার গোপেশ্বর গ্রামে, ঠিক আছে? অনেক বইয়ে দেখবে এটা লেখা আছে যে চামেলি, উত্তরপ্রদেশের চামেলি জেলার গোপেশ্বর গ্রামে এই শুরু হয়েছিল চিপকো আন্দোলন। তাহলে কোনটা ঠিক? উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে এটা লিখলেও ঠিক হবে, আবার এই উত্তরপ্রদেশের চামেলি জেলার গোপেশ্বর গ্রামে শুরু হয়েছিল এটা লিখলেও ঠিক হবে। কেন? কারণ এই যে আন্দোলনটা, চিপকো আন্দোলন শুরু হয় 1973 সালে। আর সেই সময় কিন্তু উত্তরাখণ্ড নামে কোনো রাজ্য ছিল না, তখন কিন্তু সেটা উত্তরপ্রদেশেরই পার্ট ছিল। তাহলে সেই তখনকার উত্তরপ্রদেশের এখানের মধ্যে যে চামেলি জেলা ছিল, সেই চামেলি জেলার গোপেশ্বর নামে গ্রামে কিন্তু এটা শুরু হয়েছিল। আর এই যে গাড়োয়াল অঞ্চল, এটা হিমালয়ের এই অঞ্চলটাকেই, বিস্তীর্ণ অঞ্চলটাকেই বলা হয়। অর্থাৎ গাড়োয়াল অঞ্চলের মধ্যেই কিন্তু এই চামেলি জেলা পড়ে, ঠিক আছে? এই গাড়োয়াল অঞ্চলের মধ্যেই চামেলি জেলা আছে, তার মধ্যেই এই গোপেশ্বর গ্রামটা আছে। তাহলে সেখানেই কিন্তু শুরু হয়েছিল এই 1973 সালে চিপকো আন্দোলন, বনভূমিকে রক্ষা করার জন্য। গাছকে তারা কাটতে দেয়নি, গাছকে তারা জড়িয়ে ধরে রেখেছিল, তাই না? কিসের জন্য? যে সেখানকার যে মানুষেরা ছিল তারা গাছের উপর নির্ভরশীল, তাদের জীবিকা সম্পূর্ণভাবে গাছের উপর নির্ভরশীল ছিল। তারা সেখান থেকে বন থেকে ফলমূল বলো, তারপরে কাঠ, সমস্ত কিছু তারা সেই বনভূমি থেকেই পেত। তাহলে যেহেতু তারা বনভূমির উপরেই নির্ভরশীল ছিল, তার জন্য কিন্তু তারা বনকে কাটতে দেয়নি। যদি একবার বনভূমি কেটে ফেলা হয়, তাহলে সেই যে অঞ্চলের গ্রামের যে বাসিন্দারা ছিল তারা কোথায় যাবে? তাদের বলতে পারো সমস্যা হয়ে যাবে, তাই না? তাদের জীবিকা নির্বাহ সমস্যা হয়ে যাবে। তার জন্যই কিন্তু এই
চিপকো আন্দোলন শুরু হয়েছিল। তাহলে এক এক করে এখন কারণগুলি দেখব। তোমাদের কিন্তু এটা 2 মার্কসের বা 4 মার্কসের আসতে পারে যে চিপকো আন্দোলনের কারণগুলি লেখো, ঠিক আছে, 2টি কারণ লেখো বা 4 মার্কসের জন্য চিপকো আন্দোলনের কারণগুলি লেখো। তাহলে দেখো আমি 4টি কারণ আলোচনা করব এক এক করে। দেখো যে ফার্স্ট হচ্ছে ঠিকাদারদের গাছ কাটা। তাহলে এই আন্দোলনটা চিপকো আন্দোলন কেন শুরু হয়েছিল? 1 নম্বর প্রধান কারণই হচ্ছে যে ঠিকাদারদের গাছ কাটা। বেসরকারি যে ঠিকাদাররা ছিল তারা গাছ কাটতে এসেছিল, আর গাছ কাটার ফলে কি হবে, সেই স্থানীয় যে গ্রামের যে বাসিন্দারা ছিল তারা সংকটের মুখে পড়বে, তাদের জীবিকাই চলতো সমস্ত ওই গাছের উপর নির্ভরশীল। তারা গাছের কাঠকে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতো, ঠিক আছে, মোট কথা গাছের উপরই তারা নির্ভরশীল ছিল। তাহলে এর জন্য কিন্তু ঠিকাদারদের গাছ কাটা একটা কারণ এই চিপকো আন্দোলনের, এর জন্য তারা গাছ কাটতে দেয়নি, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্থানীয় মানুষের জীবিকার সংকট। তাহলে আমি বললামই যে স্থানীয় যে মানুষেরা ছিল এই যে গাড়োয়াল অঞ্চলে বা বলতে পারো যে এই চামিলি জেলার যে গোপেশ্বর গ্রাম ছিল, এই অঞ্চলে মানুষেরা কিন্তু একদম সেই বনভূমির ওপর নির্ভরশীল ছিল, গাছের ওপর। আর তারা যদি এই গাছগুলিকে কেটে নেয়, ঠিক আছে, ঠিকাদাররা যদি গাছকে কেটে ফেলে তাহলে কিন্তু তাদের যে জীবিকা ছিল সেটা সংকটের মুখে পড়বে। তো তার জন্য তারা আন্দোলন শুরু করে দেয়। আর সেখানকার যে বাসিন্দারা তারা বলেছিল গাছ কাটা বন্ধ করতে, কিন্তু কোনো কর্ণপাতই করেনি ঠিকাদাররা, তার জন্য তারা আন্দোলন শুরু করে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সরকারের উদাসীনতা, অর্থাৎ সরকারকে, স্থানীয় যে সরকারের কর্তৃপক্ষ আছে সেখানে কিন্তু জানিয়েছিল সরকারকে যে এখানে বনভূমি কাটা হচ্ছে, আর এখানকার যে লোকজনরা আছে তারা এই বনভূমির উপরই নির্ভরশীল, এইখানের সম্পদকেই তারা কাজে লাগিয়ে নিজের জীবন নির্বাহ করে থাকে। তাহলে গাছকে না কাটার কথা বলা হয়েছিল, কিন্তু সরকার যে কর্তৃপক্ষ তারা কর্ণপাতই করেনি, ঠিক আছে, উপেক্ষা করেছে তাদের কথাকে, গুরুত্ব দেয়নি অতটা। তাহলে এই যে সরকারের উদাসীনতা, তার জন্য এটা একটা মূল কারণ যে তারা কি শুরু করে দেয়, যে চিপকো আন্দোলন শুরু করে দেয়। তারা গাছকে জড়িয়ে ধরে আন্দোলন করতে থাকে যে না, গাছকে কাটতে দেওয়া যাবে না। নেক্সট দেখো যে মহিলাদের অধিকার সংরক্ষণ। তাহলে এই যে অঞ্চলটা, ঠিক আছে, গাড়োয়াল অঞ্চলে এখানে যে গ্রামীণ মানুষেরা বসবাস করতো, এখানে কিন্তু মহিলাদের ভূমিকা ছিল জীবিকা নির্বাহের ক্ষেত্রে। মহিলারাই বেশিরভাগ কি করতো, যে সেই বনভূমি থেকে আর কি জ্বালানির জন্য কাঠ এগুলি সংগ্রহ করত। তাহলে যেহেতু নারীরা ভীষণভাবে সম্পর্কিত জীবিকার সঙ্গে, তার জন্য নারীরা কিন্তু এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়, ঠিক আছে। চিপকো আন্দোলনকে বলা যায় যে নারী আন্দোলন, একদম ব্যাপক অর্থাৎ সক্রিয় নারীর কিন্তু এখানে অংশগ্রহণ দেখা যায়। তাহলে এই যে মহিলাদের অধিকার সংরক্ষণ, যে গাছকে কেটে ফেললে মহিলাদের যে আগে অধিকার ছিল যে তারা বন থেকে যে জ্বালানির জন্য কাঠ আনতে পারবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেটা থাকতে পারবে না, তার জন্য কিন্তু তারা আন্দোলন শুরু করে। তাহলে এই 4টি পয়েন্ট তোমরা লিখবে, আসলে ভূমিকা দিয়ে পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো যে বৈশিষ্ট্য, ফিচার্স অফ এই চিপকো মুভমেন্ট, ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি ছিল, ফিচার্স 4টি বৈশিষ্ট্য আলোচনা করবো। দেখো এটাও তোমাদের 2 মার্কসের বা 4 মার্কসের আসতে পারে, যে চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো বা চিপকো আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো যে অহিংস আন্দোলন। তাহলে 1 নম্বর ফিচার্স বা বৈশিষ্ট্য কি, যে এই যে চিপকো আন্দোলন ছিল এটা কি আন্দোলন, এটা হচ্ছে এক ধরনের অহিংস আন্দোলন, অর্থাৎ এখানে কোনো হিংসাত্মক পথ কিন্তু অবলম্বন করা হয়নি, কোনো হিংসাত্মক পথ অবলম্বন করা হয়নি। এখানে গাছকে জড়িয়ে ধরে তারা প্রোটেস্ট করেছে, তারা আন্দোলন চালিয়ে গেছে। তাহলে এই যে আন্দোলনটা চালিয়ে গেছে এটা একটা বৈশিষ্ট্য অহিংস আন্দোলনের। আর এই অধ্যায়ের নামই হচ্ছে ভারতের সমসাময়িক নাগরিক সমাজের আন্দোলন। তাহলে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে নাগরিক সমাজের আন্দোলনের সংজ্ঞাতে বলেছিলাম যে এটা কিন্তু, এই আন্দোলন কিন্তু কোনো হিংসাত্মক পথ অবলম্বন করে না, এটা সবসময় অহিংস পথ অবলম্বন করে। অর্থাৎ এখানে ধর্মঘট হবে, মিছিল হবে, অনশন হবে, ঠিক আছে, ক্ষয়ক্ষতি যাতে না হয়, ক্ষয়ক্ষতি করা হবে না। তাহলে এই অহিংস আন্দোলন এটা একটা এই চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে নারীদের সক্রিয় ভূমিকা। তাহলে এই আন্দোলনে দেখা যায় যে এখানে কিন্তু নারীদের সক্রিয় ভূমিকা, অর্থাৎ নারীরা সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করে। কারণ কি, কারণ একটু আগে বললাম যে নারীরাই এখানে বেশিরভাগ যে যুক্ত কর্মকাণ্ডের সঙ্গে, বনভূমিতে কাঠ সংগ্রহ করা জ্বালানির জন্য, সেখানে বনভূমি থেকে যে অন্যান্য সম্পদ সংগ্রহ করা,
বেশিরভাগ কাজ সেখানে মহিলারা করে থাকতো। তাহলে তার জন্য নারীরা কিন্তু সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে, না হলে কিন্তু তাদের তারা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে নারীরা। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি। তাহলে এই আন্দোলনের ফলে, এই চিপকো আন্দোলনের ফলে কি হয়, যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পায়। যখন একটা জায়গায় আন্দোলন হয়, এই আন্দোলন কিন্তু ইন্টারন্যাশনালি, ঠিক আছে, আমাদের ভারতে তো সব মানুষ জেনেছিলই তখন, তাছাড়াও ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ অন্যান্য দেশেরাও কিন্তু এই আন্দোলন সম্পর্কে তখন জেনেছিল যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এর দ্বারা কি হয়েছিল, যে একটা পরিবেশগত সচেতনতা সৃষ্টি হয়েছে, যে পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে একটা ধারণা এসেছে যে পরিবেশ নষ্ট হলে কি হতে পারে, পরিবেশে যদি বন অরণ্য কেটে ফেলা হয় তাহলে কি ক্ষতি হতে পারে, পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে, সেখানকার যে স্থানীয় যে মানুষরা আছে তাদের উপর কি কুপ্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে এই সম্পর্কে কিন্তু মানুষেরা সচেতন হয়, সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে এটা আরেকটা বৈশিষ্ট্য। চিপকো আন্দোলনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গণ আন্দোলন। তাহলে চিপকো আন্দোলনকে কিন্তু গণ আন্দোলনও বলা হয়। কিসের জন্য? গণ আন্দোলন, অর্থাৎ যে আন্দোলনের মধ্যে সমস্ত স্তরের মানুষেরা অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো সরকারি কোনো রাজনৈতিক দলের প্রচেষ্টায় কিন্তু আন্দোলন হয়নি, ঠিক আছে। সেখানের মধ্যে স্থানীয় জনগণেরা স্বস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। আর শুধুমাত্র সেখানের মধ্যে একটা স্তরের মানুষ কিন্তু না, সেখানে সমস্ত স্তরের মানুষ, অর্থাৎ সেখানে কৃষক, তারপর সেখানের মধ্যে বলতে পারো যে যুবক, নারী, সমস্ত মানুষ সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। তাহলে এর জন্য এটা কিন্তু একটা গণ আন্দোলনের মধ্যে পড়ে। তাহলে এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য এই চিপকো আন্দোলনের, ঠিক আছে। এবার দেখো যে ফলাফল, অর্থাৎ এই চিপকো আন্দোলনের ফলে কি প্রভাব পড়েছিল পরে। ফার্স্ট দেখো যে গাছ কাটায় নিষেধাজ্ঞা। তাহলে তখন এই যে প্রোটেস্টটা চলে, এই যে আন্দোলনটা চলে, তারপরে কিন্তু 1980 সালে, এই 1980 সালে তখন যে ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, সেই ইন্দিরা গান্ধী কিন্তু তারপরে বাধ্য হয়ে 15 বছরের জন্য, ঠিক আছে, 15 ইয়ার্স, 15 বছরের জন্য সেখানে কিন্তু গাছ কাটা নিষেধাজ্ঞা জারি করে, সেখানে আর কোনো গাছ কাটা যাবে না। তাহলে এই আন্দোলনের ফলে এটা ঘটে। তাহলে এটা বলতে পারো যে এই আন্দোলনের একটা সফলতা, তারা আন্দোলনটা করে একটা সফলতা লাভ করে। তাহলে পরীক্ষায় যদি এভাবে কোশ্চেন আসে 2 মার্কসের যে চিপকো আন্দোলনের সাফল্য আলোচনা করো, তাহলে কিন্তু তোমরা এই পয়েন্টগুলি লিখতে পারো যে কি কি সফলতা পেয়েছিল চিপকো আন্দোলনের ফলে। যে গাছ কাটার জন্য নিষেধাজ্ঞা জারি করে দেয় ইন্দিরা গান্ধী 1980 সালে 15 বছরের জন্য, তাহলে এটা একটা সফলতা বলতে পারো, বা এটা একটা ফলাফল বলতে পারো এই চিপকো আন্দোলনের ফলে কি ঘটে। নেক্সট হচ্ছে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়। তাহলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে আন্দোলন কোথাও হলে, তার সম্পর্কে পরিবেশ যে সেখানে গাছ কাটা হলে তার যে কি ক্ষতি হবে, ভূমিধস হবে সেখানের মধ্যে, তাই না, গাছপালা কেটে গেলে সেখানে যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের উপর কি কুপ্রভাব পড়বে। তাহলে সেই যে সচেতনতা সেটা বৃদ্ধি পায়, এটা একটা ফলাফল। নারীদের ক্ষমতায়ন। তাহলে যেহেতু এই চিপকো আন্দোলনের মধ্যে নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাহলে এখানের মধ্যে কিন্তু নারীদের যে ভূমিকাটা, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। তাহলে তাদের যে নারীদের কিন্তু ক্ষমতায়ন এখানে হয়েছে, তাই না, অন্য নারীরাও তাদেরকে দেখে অনুপ্রাণিত হবে, তাই না। নেক্সট হচ্ছে যে বৈশ্বিক অনুপ্রেরণা। তাহলে শুধুমাত্র যে ভারতেই এই চিপকো আন্দোলনের জন্য ভারতীয় মানুষেরা জেনেছে, অনুপ্রাণিত হয়েছে তা কিন্তু নয়, বিশ্বের অন্য জায়গায়ও যখন কোনো পরিবেশগত আন্দোলন হবে তখন কিন্তু এই চিপকো আন্দোলন সবসময় তাদেরকে অনুপ্রেরণা যোগাবে, তাই না। যে এই জায়গার মধ্যে এমন একটা আন্দোলন গড়ে উঠেছিল, পরিবেশগত আন্দোলন, পরিবেশকে রক্ষা করার জন্য, তাহলে আমরাও এই পদ্ধতিতে অহিংস উপায়ে এমন আন্দোলন করতে পারি। একটা এক্সাম্পল সেট করে রেখেছে এই চিপকো আন্দোলন ভারতের মধ্যে। তাহলে এই আন্দোলন কিন্তু ভবিষ্যতেও কোনো পরিবেশগত যদি আন্দোলন হয় সেখানে কিন্তু এই আন্দোলন অনুপ্রেরণা যোগাবে যে কোনো জায়গায় বৈশ্বিক স্তরে। তাহলে এই চিপকো আন্দোলন কিন্তু বৈশ্বিক অনুপ্রেরণা জুগিয়েছে, এটা একটা ফলাফল। তাহলে এই ফলাফল বা বলতে পারো প্রভাব, পরীক্ষায় যদি প্রভাবও আসে এই 4টা পয়েন্টই তোমরা লিখবে, ঠিক আছে। প্রভাব, তাহলে 2 মার্কসের আসতে পারে, 4 মার্কসের আসতে পারে, এই 3টাই বোঝা গেল। এবার তোমরা এই চিপকো আন্দোলনের 2জন লিডারের নাম মনে রাখবে। একজন হচ্ছে সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা, আরেকজন হচ্ছে চণ্ডী প্রসাদ ভাট।
তাহলে এই দুজন লিডারের নাম মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে চিপকো আন্দোলনের দুজন লিডারের নাম উল্লেখ করো, তাহলে মনে রাখবে সুন্দরলাল বহুগুণা আর চণ্ডীপ্রসাদ ভাট। সুন্দরলাল বহুগুণা একজন এনভায়রনমেন্টালিস্ট ছিল, অর্থাৎ পরিবেশবিদ ছিল, আর চণ্ডীপ্রসাদ ভাটও একজন পরিবেশবিদ এবং সমাজকর্মী ছিল। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।